আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। অবকাঠামো ও ট্রাফিক পুলিশের প্রশ্নবিদ্ধ কার্যক্রমের মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মানুষ সঠিক বার্তা পায়নি বলছেন বিশেষজ্ঞরা। নিবন্ধন ছাড়া কোনো এনজিও কার্যক্রম চালাতে পারবে না, মন্ত্রিসভায় সিদ্ধান্ত। জেএমবি সম্পৃক্ততায় ৩ রোহিঙ্গা গ্রেফতার। আসসালামু আলাইকুম, রাহনুমা রাহি আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১শে সংবাদে। শতভাগ সাফল্য আর ব্যক্তিগত রেকর্ডের ছড়াছড়ি সিরিজে জিম্বাবুয়েকে বাংলা ওয়াশ করল টাইগাররা। ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে অভিষেক ওয়ানডেতেই হ্যাট্রিক করলেন বাংলাদেশের তাইজুল ইসলাম। এর আগে ৩ ম্যাচ টেস্ট সিরিজেও সফরকারীদের বাংলা ওয়াশ করে মুশফিক বাহিনী। সড়ক পারাপারে পথচারীদের সচেতন করতে শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত চলে সপ্তাহব্যাপী কার্যক্রম, কিন্তু যথাযথ অবকাঠামো না থাকা ও খোদ ট্রাফিক পুলিশের কার্যক্রম নিয়ে উঠেছে প্রশ্ন। প্রস্তুতি ছাড়াই এ ধরনের কার্যক্রম সঠিক বার্তা দিতে পারে না বলেই মনে করেন গণপরিবহন ও নগর পরিকল্পনাবিদরা। মোহাম্মদ নুরনবী ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। আমরা জানি না যে জিনিসটা আমরা বলবেন না, জানেন না, সত্যি জানি না। দুদিন আগেও রাস্তা পারাপারে রাজধানীর সোনারগাঁ ক্রসিং এ জেল জরিমানা ভোগ করতে হলেও এখন তা নেই, কারণ বোধোদয় হওয়ার পর এসেছে জেব্রা ক্রসিং এর ব্যবহার। তাহলে যারা এরই মধ্যে সাজা ভোগ করেছেন তাদের কি হবে? আর এই যে ২৫ তারিখ ২৪ তারিখ আমাদের কাছ থেকে জরিমানা নিছে, আমাদের রাস্তায় আটকাই দিছে, এপার থেকে ওপারে যাইতে দিত না, আজকে তো আবার যাচ্ছে। কোনো জানা নাই, শোনা নাই, অনেকেই জানেই না, ধরতেছে, জেল দিতেছে, এগুলা কি? তো আমি যতই ট্রাফিক আইন বানাই না কেন কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না আমি সুবিধা দিতে পারবো। আর ফুট ওভারব্রিজ ব্যবহার নিয়েও পথচারীদের আছে মিশ্র প্রতিক্রিয়া। অনেক অসুবিধা, কারণ এটা বন্ধ থাকার কারণে। শুধু বন্ধ করে না, এটা মার্কেট জমানোর জন্য এই ব্রিজটা বন্ধ করা হয়েছে। ওইটাও রিস্ক, এটাও বন্ধ করে রাখছে, আর পাওয়ার লগে লগে পুলিশ আবার ধরে লেগে যেতেছে। ওভারব্রিজ বাড়ানো দরকার, কারণ এখানে একটা ওভারব্রিজ আমাদের নষ্ট। কিন্তু নাগরিকদের সচেতনতা বাড়ানোর নামে আসলে কি হচ্ছে? ৩০শে নভেম্বর বেলা ১১টার দৃশ্য এটি। ফার্মগেট পুলিশ বক্সের সামনে ভ্রাম্যমাণ আদালতের বৈধ কার্যক্রম চলছে, অথচ রাস্তার ঠিক উল্টো পাশে কর্তব্যরত পুলিশ একই বৈধ কাজ করছেন। কি নিলেন একটু বলবেন? জি ভাই, কি নিলেন? না কিছুই না হয়নি, কিছুই বলা হয়নি। ২১-এর ক্যামেরার উপস্থিতি টের পেয়ে কর্তব্যরত এই পুলিশ কর্মকর্তা পালিয়ে গেলেও বাস ড্রাইভার জানালেন অসহায়ত্বের কথা। ভাইজান, আপনার কাছে মাপ চাই, আমরা রোডের গাড়ি চালায় খাই, আমগুলো এসব ডিস্টার্ব করেন না। যান, যারা দায়িত্বে তারাও কম বিশৃঙ্খলা তৈরি করেন না। ট্রাফিক পুলিশের মান উন্নয়নের কথা বললেন খোদ ম্যাজিস্ট্রেট। কর্তৃপক্ষকে আবার জানাবো, এত করে তাদেরকে আরো প্রশিক্ষণের ব্যবস্থা করে। জেব্রা ক্রসটি হওয়া উচিত ছিল সবার আগে, সে জেব্রা ক্রস না করে রাস্তা পার হওয়ার জন্য বাই ফোর্স ফুট ওভার ব্রিজে বাধ্যতামূলক করা হলো। এমনকি ফুট ওভার ব্রিজগুলোর ডিজাইন, অবস্থান ও পর্যাপ্ততা নিয়েও প্রশ্ন আছে অনেকের। পৃথিবীর কোথাও এই রোড ক্রসিং যেখানে থাকে সেখানে ফুট ওভার ব্রিজ ব্যবহার করার জন্য কাউকে ফোর্স করা হয় না, এবং ৯৯% জায়গায় রোড ক্রসিং এর ওখানে ফুট ওভার ব্রিজও থাকে না। পথচারীদের জন্য যে রকম নিরাপত্তা ব্যবস্থা সড়কের মধ্যে থাকার কথা, ডিজাইনিং এর মধ্যে থাকার কথা, সেটা নেই, সঠিক জায়গায় নেই, অথবা যেভাবে করা আছে সেটা সবার ইউজের মতো কিনা এখানে নাই বা আমরা করতে পারিনি, সেটা আমাদের জাতিগত লিমিটেশন। বল প্রয়োগ করে সচেতনতা তৈরি করার এই পদ্ধতি সরকারের পরিকল্পনা ব্যর্থতার দায় জনগণের উপর চাপানো হচ্ছে বলে মত গণপরিবহন ও নগর পরিকল্পনাবিদদের। যখন পারছে না সরকার এবং সেই জায়গার মধ্যে অপরিকল্পনা থেকেই যাচ্ছে, তখনই জোর দিচ্ছে কিন্তু ওই যে এনফোর্সমেন্ট এন্ড অ্যাওয়ারনেসের উপরে। ইঞ্জিনিয়ারিং এর ফল্ট কখনো অ্যাওয়ারনেস দিয়ে এটাকে পূরণ করা যাবে না, এনফোর্সমেন্ট দিয়ে কখনো কিন্তু তাকে শাসন করা যাবে না। রাষ্ট্র যে কাজগুলো করছে এখন, বা মোবাইল কোর্ট বসে যেটা করছে, জনগণের বিভ্রান্তি করা হচ্ছে এবং জনগণকে অশান্তি সৃষ্টি করছে, এটা অবশ্যই নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। মোহাম্মদ নুরনবী, ২১শে টেলিভিশন, ঢাকা। খ্যাতিমান সাংবাদিক জগরুল আহমেদ চৌধুরীর চিকিৎসায় অবহেলার কারণে পান্থপথের মোহনা হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে এই হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল হাসপাতালটি পরিদর্শন শেষে সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। শনিবার রাতে রাজধানী কারওয়ান বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় জগরুল আহমেদ চৌধুরী আহত হবার পর তাকে ওই হাসপাতালে নেওয়ার পরও কোনো চিকিৎসা দেওয়া হয়নি, পরে মারা যান তিনি।
সাংবাদিক ও বিশ্লেষক জগরুল আহমেদ চৌধুরীকে দুদফা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়েছে। প্রথম জানাজা বনানী জামে মসজিদ এবং দ্বিতীয় জানাজা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন সাংবাদিক, রাজনীতিবিদ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের দাবি, এই মৃত্যুর দায় সরকারকেই নিতে হবে। সড়কে বেপরোয়া গাড়ি চালানোর সমালোচনা করে সাংবাদিকদের দাবি, সরকারের যেসব মন্ত্রী চালকদের পক্ষ নিয়ে কথা বলেছেন তাদের বিচারের মুখোমুখি করতে হবে। ফারুক হোসেনের রিপোর্ট। সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক জগরুল আহমেদের মৃত্যুতে সাংবাদিক সমাজের বড় ক্ষতি বলে দাবি করেন সাংবাদিক নেতারা। তার মতো পরিশ্রমী ও নিষ্ঠাবান সাংবাদিককে অকালে হারানোর জন্য সরকারি দায়ী, এমন দাবি তাদের। জনপরিবহনের ক্ষেত্রে কোনো শৃঙ্খলা আছে কিনা এটা বলা খুব মুশকিল। এটা কোল্ড ব্লাডেড মার্ডারের মতো চূড়ান্ত খামখেয়ালির জন্য। বাস থেকে নামতে গিয়ে উঠতে গিয়ে আপনার কোনো যাত্রীর মৃত্যু, এটা কিন্তু বাংলাদেশে প্রথম না। এটার জন্য দায়ী যারা সরকারের ভিতর থেকে বলেছে যে গরু ছাগল চিনলে মানে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। দুর্ঘটনা বলা হলো আসলে ঠিক এটা দুর্ঘটনা বলতে আমি রাজি নই। সরকারের বা প্রভাবশালী লোকেরাই তো এই সমস্ত শ্রমিক ইউনিয়নগুলো চালান, তো এইভাবে চললে তো চলবে না। রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা জগরুল আহমেদের অকাল মৃত্যুতে শোকাহত। তাদের মতে সরকারি ব্যবস্থাপনা আর বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণ না করে বরং তাদের পক্ষে মন্ত্রী পর্যায়ে সাফাই গাওয়ার ফলে প্রতিদিন ঝরে পড়ছে জগরুল আহমেদের মতো অনেক প্রাণ। আমাদের এই দিগন্ত কিন্তু সাংঘাতিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হলাম। মুনাফার তাড়নায় একজন আরেকজনের গলায় যে ছুরি বসিয়ে দিচ্ছে, সুতরাং এই পরিবহন ক্ষেত্রে তারই প্রকাশ আমরা দেখতে পাই। ঢাকা শহর এখন একটা মৃত্যু কূপের মতো অবস্থা হয়ে গেছে। আমাদের ট্রাফিকের ক্ষেত্রে, আমরা যানবাহন চলাচলের ক্ষেত্রে কোনো রকমেরই কোনো নিয়ন্ত্রণ নেই। যে মোটরযান তার জীবনকে কেড়ে নিয়েছে, অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। 29 নভেম্বর রাতে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক জগরুল আহমেদের জানাজা শেষে এমন মন্তব্য করেন তারা। প্রথম জানাজা বনানী জামে মসজিদে অনুষ্ঠিত হলেও দ্বিতীয় জানাজা হয় জাতীয় প্রেস ক্লাব চত্বরে। আর এই জানাজায় অংশ নেয় সমাজের বিভিন্ন স্তরের মানুষ। পরে মরদেহ নেওয়া হয় আজিমপুর কবরস্থানে, সেখানেই সমাহিত করা হয় প্রবীণ এই সাংবাদিককে। ফারুক হোসেন, 21 টেলিভিশন, ঢাকা। নিবন্ধন ছাড়া কোনো এনজিও কার্যক্রম চালাতে পারবে না, সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। সে সময় তিনি আরো বলেন, বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবী কার্যক্রম রেগুলেশন আইন 2014 চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন থেকে প্রতিটি এনজিও 10 বছরের জন্য অনুমোদন পাবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই আইনের ফলে এনজিওতে জঙ্গি অর্থায়ন বন্ধ এবং বৈদেশিক অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা যাবে। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারকদের পেনশন ও সুযোগ সুবিধা সংক্রান্ত আইন সংশোধনের খসড়ার অনুমোদনও দেয় মন্ত্রিসভা। একই সঙ্গে চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী ও প্রবীণ সাংবাদিক জগরুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। বিদেশ থেকে যে অর্থ আসে, প্রথমে একটা মাদার অ্যাকাউন্ট রাখবে একটা তফসিলি ব্যাংকে, সেখান থেকে হয়তো প্রজেক্ট ওয়াইজ বা বিভিন্ন স্থানীয় পর্যায়ে অন্য অ্যাকাউন্ট হতে পারে, কিন্তু একটা মাদার অ্যাকাউন্ট থাকবে যাতে বোঝা যায় যে তারা কি পরিমাণ অর্থ সহায়তা হিসেবে পেয়েছেন বিদেশ থেকে। জঙ্গিবাদ বা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে অর্থায়ন বা পৃষ্ঠপোষকতা, নারী ও শিশু পাচার, মাদক অস্ত্র পাচার, এই ধরনের যদি কোনো ক্রিমিনাল অফেন্সের সঙ্গে যুক্ত হয় তাহলে সেই জন্য ওই সংশ্লিষ্ট আইনে তাদের বিচার হবে। ভারতের বর্ধমান বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নূর হোসেন ওরফে রফিকুল ইসলাম, ইয়াসির আরাফাত এবং ওমর করিম নামে 3 রোহিঙ্গাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এই রোহিঙ্গারা জঙ্গি সংগঠন জেএমবির হয়ে কাজ করছে বলেও জানানো হয়। রোববার রাতে জেএমবির সঙ্গে জড়িত এই 3 রোহিঙ্গাকে রাজধানীর লালবাগ এলাকার এতিমখানা মোড়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে সোমবার তাদের হাজির করা হয় ডিএমপির মিডিয়া সেন্টারে। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপকমিশনার কৃষ্ণপদ রায় জানান, বর্ধমানের বিস্ফোরণের সঙ্গে রোহিঙ্গা নাগরিক খালেদ মোহাম্মদ ওরফে আব্দুল নূরের সম্পৃক্ততার বিষয়ে বাংলাদেশকে জানিয়েছে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। তাদের দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সে অনুষ্ঠানে। এবং এটা 4 লেন হওয়ার কথা, আমাদের সময় কাজ শুরু হয়েছে, এখনো আপনারা দেখেন কি দুরবস্থায় পড়ে আছে, মানুষের কি ভোগান্তি, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এর জন্য কোনো কাজ সত্যিকার হয় না। কুমিল্লা একটা পুরানো, আমরাও ছিলাম, কাজে একটা অন্যরকম ফিলিংস সেখানে প্রথম আমাদের
স্বাধীনতার পর প্রথম আমরা কুমিল্লায় করি। তো আমরাই যা কিছু কাজ করেছি, কুমিল্লা কোনো এত ঐতিহ্যবাহী একটা শহর, কিন্তু কোনো ডেভেলপমেন্ট হয়নি সেখানে। রাস্তাঘাট থেকে আরম্ভ করে সবকিছু সেই রকমই আছে। মেডিকেল কলেজ আমি করেছিলাম, তারপরে সেখানে ইউনিভার্সিটি আমরা করেছি। ইউনিভার্সিটির দাবি সেই পাকিস্তান আমল থেকে ছিল, সেটা করেনি কেউ, আমরা করেছি। কিন্তু ইউনিভার্সিটি আমরা করেছি, আরও অনেক উন্নয়নমূলক কাজ আমরা করেছি, তারপরে কিন্তু হয়নি। কারণ কি, তারা বেছে বেছে, এমনকি যেখানে বিএনপির সাপোর্ট বেশি, জনগণের সমর্থন বেশি, সেই সব জায়গায় তারা উন্নয়ন করবে না, সেই সব জায়গায় করে না। বগুড়ায় একটা কিছুই করবে না, কারণ যেখানে বিএনপি, আরো বিভিন্ন ডিস্ট্রিক্ট, নর্থ বেঙ্গলও অবহেলিত, কেন নর্থ বেঙ্গলও আমাদের বেশি আছে। চিটগং সেখানে করবে না, চিটগং থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছে। চিটগং জিয়াউর রহমান, চিটগং জন্য অনেক কিছু, চিটগংয়ের মানুষের একটা ফিলিংস আছে, সেজন্য তারা করে না। এই হলো অবস্থা। আজকে কি অবস্থা আপনারা দেখছেন, যে এই যে বলে আমরা কেন আজকে দাবি করছি যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কারণ যে এই সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না। এবং নির্বাচনকে কিভাবে তারা কারসাজি, ইঞ্জিনিয়ারিং বা ম্যানিপুলেট বলেন কিভাবে করে, সেটা ইস্টিমাম পরিষ্কার করে বলে দিয়েছে। আপনারা দেখেছেন, এটা পত্রিকায় এসেছে। তারপরেও কি আপনারা মনে করেন যে তাদের অধীনে নির্বাচন করলে নির্বাচন সুষ্ঠু হবে? কোনোদিনও হবে না। সেজন্যই কিন্তু আমরা জনগণকে আহ্বান করেছিলাম এবং নিজেরা বলেছিলাম আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। এবং বাংলাদেশে 20 দলীয় জোট নয়, আর অন্য যারা আছে, কামাল হোসেন আছে, তারপর অন্য যারা আছে, চৌধুরী আছে, তারা কেউই কিন্তু অংশগ্রহণ করে নাই। শুধুমাত্র আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের যারা দোষর ছিল তারা 14 দল বলেন বোধহয়, ওখানে 4-5টা দলের বেশি নাই। দল কি আছে জানেন? জাতীয় পার্টি, এছাড়া এরাই অংশগ্রহণ করেছিল। ফলে নির্বাচন কি হয়েছে? কোনো নির্বাচনই হয়নি। সেখানে 95% লোক যায় নাই ভোট কেন্দ্রে, এবং 5%ও বলা যাবে না। আপনার কতগুলো ছবি যে আপনারা দেখেছেন টেলিভিশনে, 5% লোকও ভোট দেবে না। কোনো জায়গায় 12 ভোট পড়েছে, কোনো জায়গায় 9 ভোট, কোনো জায়গায় 20 ভোট। 2 দিন লাগলো ইলেকশন কমিশনকে ঘোষণা দিতে যে কত % ভোট পড়েছে। 2 দিন পর তিনারা কোন রকম জোড়া তালে দিয়ে ওই এসটি বাম খুব এক্সপার্ট এগুলিতে, তারা মিলেমিশে এগুলো সব করলো, সব আগের ভোট টোট দেখিয়ে তারা এগুলো ঠিক করলো যে 40% ভোট পড়েছে। সেজন্যই সারা বিশ্ব কিন্তু বলেছে যে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি এবং তারা স্বীকৃতি দেয়নি। কোনো দেশ এখানে অবজারভার পাঠায় নাই, আপনারা লক্ষ্য করেছেন। এই হলো অবস্থা। কাজে এই নির্বাচন নয়। এবং এখন যারা সরকার আছে এরা কোনো বৈধ সরকার নয়, এরা হলো অবৈধ সরকার। এরা হলো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। সেজন্যই এই সরকারকে জনগণ কোনোদিনও জনগণের সরকার বলে মনে করে না। এবং তারা যেসব আইন কানুন পাশ করছে, সেই আইনগুলো কি বলে সংবিধান সম্মত বা বৈধ হবে না। এখন তিনারা যতই বলুক, কিন্তু ভবিষ্যতে এগুলো সমস্ত কার্যকর হবে, কোনো কার্যকরিতা এগুলো থাকবে না। যা করেছে সেগুলো সব বাতিল করা হবে। কাজেই আজকে বুঝতে পারছেন যে আওয়ামী লীগ শুধু আজকে লুটপাটে ব্যস্ত। আপনারা প্রতিনিয়ত দেখেন, আপনারা তো মুক্তিযুদ্ধ করেছেন দেশের স্বার্থে। এখন আওয়ামী লীগ খেলারা সব, ছাত্রলীগ, যুবলীগ, প্রত্যেকের হাতে দেখেন অস্ত্র। দেখছেন না? অস্ত্র নিয়ে তারা কিরকম ভাবে মারামারি করছে। বিশ্ববিদ্যালয়গুলি হয়ে গেছে অস্ত্রাগার, সেখানে খালি অস্ত্র। এবং আওয়ামী লীগ সেখানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে, লেখাপড়া নেই, লেখাপড়া হয় না। ছাত্রলীগ সেখানে শিক্ষকদের পর্যন্ত মারধর করছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের উপর নির্যাতন চলছে। এই হলো ছাত্রলীগ, যুবলীগ। ছাত্রলীগ, যুবলীগ আর কি লীগ সব কোনোটাই তাদের কন্ট্রোলে নেই। কারণ তারা মনে করে ছাত্রলীগ, যুবলীগ বলে এমপি মন্ত্রীরা 1 নম্বর থেকে প্রধানমন্ত্রী থেকে সবই যদি লুটাকুটে তারা খেতে পারে, তো আমরা খেলে দোষ কি? টেন্ডারবাজি করলে, ঘুষ খেলে বা চান্দা নিলে দোষের কি আছে? দোষের কিছু নেই।
এই হলো অবস্থা। সেই জন্যই তারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। তারপরে যে আজকে পুলিশ বাহিনীকেও তারা নষ্ট করেছে। এখানে একজন পুলিশের অফিসার যিনি কোরআন তেলাওয়াত করলেন তিনি হয়তো রিটায়ার করেছেন, কিন্তু দেখলেন আজকে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে তারা। এটা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে আজকে মানুষ গুম খুন মুক্তিপণ আদায় এবং সেখানে সমানভাবে চাঁদা নেওয়া এই হয়েছে শুরু। পুলিশ কখনো ঘুষ খেলে সেই দেশের পুলিশের চরিত্র ঠিক থাকবে না। পুলিশ প্রতিনিয়ত মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, টাকার বিনিময়ে কাউকে ধরছে, কাউকে খুন করছে, এই হলো অবস্থা। পুলিশ তো জনগণের সেবক হওয়ার কথা, বন্ধু হওয়ার কথা, কিন্তু সেখানে নয়। তাদের বেলায় যে পুলিশ বলেন ডিবি বলেন, ডিবি নাকি এখন হয়ে গেছে কন্ট্রাক্ট কিলার। তারা টাকা নেয়, টাকার বিনিময়ে প্রত্যেকে সেগুলো আলাদা হবে না, প্রত্যেকের সমস্যা আপনারা বলেছেন। এই যদি পুলিশের অবস্থা হয় তাহলে সেই পুলিশ দিয়ে কি দেশের কোনো মানুষ কোনো নিরাপত্তা পাবে তাদের কাছ থেকে, বা দেশ কোনোদিন শান্তিতে থাকবে? বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। রাজধানীর গুলশানের নিজ রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা এখন সরাসরি আবারও চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। বাংলাদেশ দেখতে চায়। আপনারা দেখেছেন আজকে আওয়ামী লীগ সব এমন করছে যে সেখানে সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেছে। সমস্ত প্রতিষ্ঠানগুলি আজকে দেখেন যে পাবলিক সার্ভিস কমিশন যেটা দিয়ে রিক্রুটমেন্ট হয় সেটা তো কোনো কার্যকারিতা নাই। এখন এইচটি ইমাম হলে তাদের মুরব্বী ইমাম, তার কথা মতো সবকে রিক্রুটমেন্ট দেওয়া হবে। কিছুদিন আগে বলে কতজন আবার পুলিশ নিয়োগ হলো। পুলিশ এরা সমস্ত ছাত্রলীগের ক্যাডার সব। এখানে কিন্তু অন্য কোনো মানুষ চাকরি পাওয়ার সুযোগ নেই। পুরোপুরিভাবে পাবলিক সার্ভিস কমিশন এখন নামমাত্র আছে, কিন্তু তাদের কাজ করতে পারে না নিরপেক্ষভাবে। তারপর আছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন নাম, কিন্তু আসলে এই কমিশন দুর্নীতি করে এবং আওয়ামী লীগ আলাদের সব দায় মুক্তি দেয়। দায় মুক্তি কমিশন, এটা তো খবরের কাগজে লিখেছে। তারা কোটি কোটি টাকা লুটপাট করছে, আর দুর্নীতি দমন কমিশন তদন্ত করে বলে এরা সব নির্দোষ, এরা কোনো দুর্নীতি করে নাই। এখানে পদ্মা সেতু হলো না বাংলাদেশে, পদ্মা সেতুর জন্য তদন্ত হচ্ছে কানাডায়। কানাডায় এখনো তদন্ত চলছে, তারা চলছে। আর এখানে দুর্নীতি দমন কমিশন তদন্ত করে তিনারা রিপোর্ট দিয়ে দিলেন ইনারা দুর্নীতির সঙ্গে জড়িত নয়। এই হলো দুর্নীতি দমন কমিশনের কাজ। তারপরে রয়েছে আপনাদের যে কি বলে জুডিশিয়ারি, যদি আপনাদের বিচার বিভাগ, আইন আদালত, যেটা বিচার বিভাগ সম্পূর্ণ দলীয়করণ করেছে, সম্পূর্ণ দলীয়করণ করেছে। আজকে বিচারকদের আজকে আওয়ামী লীগের লোকেরা ছাড়া কেউ বিচার পায় না, কোনো নিরপেক্ষ বিচার সেখানে হয় না। সেই ইয়েতে সেখানে সব আছে, এই যে সাজানো ব্যারিস্টার বসে আছে, সেখানে গেলে আপনার কেসের যত মেরিট থাকেন না কেন আপনি পাবেন না। যদি আওয়ামী লীগ হয় তা সে যত অপরাধ করে থাকুক তিনি কিন্তু খালাস পেয়ে যাবেন, কিন্তু অন্য কোনো দল হলে বা সাধারণ মানুষ হলে তিনি অপরাধ না করলেও তাকে কোনো রকম ভাবে অপরাধী দেখিয়ে তাকে জেলখানায় যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে। এই হলো অবস্থা। এবং বিচার বিভাগেও আজকে দুর্নীতি, তিনারাও আজকে তাদের আত্মীয় স্বজনরা টাকার বিনিময়ে বিভিন্ন জনকে করছে। বিচার বিভাগের এই অবস্থা, দুরবস্থা করেছে। কাজে আজকে দেশের মানুষ যাবে কোথায়? দেশের মানুষের এত অবস্থা খারাপ হয়ে গেছে, কোনোটা জায়গায় কোথাও নেই। এবং সেনাবাহিনীতে পর্যন্ত এই কাজ তারা শুরু করে দিয়েছে। সেখানে কোনো নিরপেক্ষতা নেই। সেখানে কোনো যে আওয়ামী লীগ বলবে যে হুজুর হুজুর করতে থাকবে, আওয়ামী লীগ বলবে বা অন্যের পদলেহন ওদের সবসময় ওদের নিয়ে থাকবে, তারাই প্রমোশন পাবে, তারাই চাকরিতে টিকে থাকতে পারবে। তাছাড়া সেখানেও চাকরিতে টিকে থাকা মুশকিল। আপনারা মুক্তিযোদ্ধারা আপনারা বলেন, এখানে আর্মি অফিসাররা আছে, আপনারা বলেন সাজানো এই যে হলো বিডিআরে যে এত বড় একটা ঘটনা ঘটলো, এটার কি সত্যিকার সুষ্ঠু তদন্ত হয়েছে বা সত্যিকার অপরাধীরা ধরা পড়েছে? পড়ে নাই। কেন?
এই অপরাধী কারা ছিল সেটা তো একটু দেখার বিষয়। এই যে বিটিআরের ঘটনা, আওয়ামী লীগ ক্ষমতায় আসার 1 মাস পরেই এরকম এত বড় একটা ঘটনা হলো। তার মানে এটা আগের থেকেই প্লট করে ছিল এবং আওয়ামী লীগের সঙ্গে এদের যোগাযোগ ছিল, তারা সেটা স্বীকারও করেছে। তারা সেলিমের সঙ্গে কথা বলেছে, তারপরে আরেকটা কি বলেছে নানক, তারপরে ওই যে কি তাপসের সঙ্গে কথা বলেছে, তারা কথা বলেছে, তাদের কথা অনুযায়ী কাজ হয়নি। নাহলে আপনারা জানেন এখন পর্যন্ত যেটা হচ্ছে প্যারেড হয়, প্যারেডের পরের দিন ডিনার হয়, সেই ডিনারে হাসিনা যেতে কেন অস্বীকার করলো? এর প্রতিবার তো আমরা সবাই গেছি, নির্ভয়ে গিয়েছি, সবাইকে ডাকে, সব আর্মি অফিসারের ডাকে, সবাই যায়, সেখানে গিয়েছে। কিন্তু হাসিনা সেদিন এমন কি কাজ, 1 মাস মাত্র গভর্নমেন্ট বুঝে নিয়েছো, তো এত তো কাজ থাকতে পারে না এই অনুষ্ঠানে, তিনি সেদিন গেলেন না। সে ছিল সুধা সদনে, সুধা সদন থেকে অল্প কয়েকদিনের তার যাওয়ার কথা গণভবনে, অল্প কিছুদিনের জন্য কেন তাকে তিনি হেয়ার রোডে আসলো, বাড়ি কেন পরিবর্তন করলো, এগুলো কিছু বোঝে না নাকি? কেউ বাচ্চা ছেলে তো নয়, যারা একটু তারা বোঝে। সে বাড়ি পরিবর্তন করলো কিসের জন্য? এগুলো সবই তাকে দূরে সরিয়ে দেওয়া হলো, গিয়ে থেকে সেফ ডিস্টেন্সে রাখা হলো। তারপরে এখানে সেদিন আমি জিজ্ঞেস করেছি রিটায়ার্ড আর্মি অফিসারদের কাছে যে এখানে মঈন তখনও আর্মি চিফ ছিল, সেনাপ্রধান যারা ওখানে পিলখানার ভিতরে ছিল, এখানে আছে জানেন যে দরবারের সময় কিন্তু সৈনিক বলেন বা অফিসার বলেন কারো কাছে কোনো ওয়েপেন থাকে না, সেজন্য তারা নিরস্ত্র ছিল, সবাই সব কিছু বুঝে শুনে করেছে। কাজে এই ষড়যন্ত্রটা অনেক বড়, কোথা থেকে সেটা আমি বলতে চাই না, বলবো না, কিন্তু সবাই বুঝতে পারে। এবং তাদের কাছে অস্ত্র ছিল না, সেজন্যই সেই সময়টাই বেছে নেওয়া হয়েছে। এবং তারপরেও কিন্তু যখনই এরকম টুকটাক ঘটনাই হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু বিডিআরের ডিজি যে ছিল শাকিল, সে ফোন করেছে মঈনকে, বলেছে যে ইমিডিয়েটলি আর্মি পাঠাতে, যাতে তাদেরকে রেস্কিউ করার জন্য। কিন্তু সেই মঈন বলেছে আমি দেখছি, সব করে তারপর মঈন সে আর্মি না পাঠিয়ে সে যে তাকে হাসিনা ডেকে নিয়েছে, সে যে হাসিনার বাড়িতে বসে আছে। কিন্তু সে কেন সে সেনাবাহিনী পাঠালো না? সেখানে মঈন তার ইন্টারভিউতে বলেছে, আপনারা পড়েছেন মানব জমিনে এসছে, সেখানে সে বলেছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পায়নি বলে সে আর্মি পাঠাতে পারে নাই। কিন্তু মঈনের নিজের ক্ষমতা বলেই সে আর্মি পাঠাতে পারত, সেই ক্ষমতা তার আছে, কিন্তু সে করে নাই। সে তার নিজের ব্রাদার অফিসার, আপনারা বলেন যারা আছে এরা বলে ব্রাদার অফিসার, তো তার নিজের এই যে এত বড় সিনিয়র অফিসারদের এইভাবে মরতে দিল, 57 জন অফিসার মারা গেল। এর পিছনে কি রহস্য সেটা জানেন? বিদ্যুৎ হঠাৎ বন্ধ হয়ে গেল, তারপরে এই যে খুনিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো, এয়ারপোর্টে প্লেন ডিলে করে খুনিদের পালিয়ে যাওয়ার সুযোগ, মাইকিং করা হলো যে ওখান থেকে পাবলিকদের সরে যাওয়ার জন্য, অর্থাৎ তাদেরকে রাস্তা পরিষ্কার করে দেওয়া হলো, লাইট অফ করে রেখেছিল, এগুলো বুঝে না। তাহলে আজকে বুঝতে হবে এই ঘটনার সঙ্গে মঈন জড়িত, এই ঘটনার সঙ্গে হাসিনা জড়িত, এবং এই ঘটনার সঙ্গে আরো অনেকেই জড়িত। কাজে আজকে আপনার মুক্তিযোদ্ধারা আপনারা অবশ্যই ডিমান্ড করবেন, বিচার হয়নি কিন্তু এই বিচার একদিন হবে, এই বিচার একদিন হবে। আপনারা দেখেছেন 7ই নভেম্বর, সেদিন এই মুক্তিযোদ্ধারা অনেকেই হয়তো ছিল যারা এখানে আছে। 7ই নভেম্বর, 3rd নভেম্বরের কথা আপনারা ভুলে যাননি। সেই 3রা নভেম্বরে বাংলাদেশের স্বাধীনতা যায়, সেই সময় কিন্তু এই বাংলাদেশের এই সৈনিকেরা এরা করে দেশের স্বাধীনতা, 7ই নভেম্বর শহীদ জিয়াকে মুক্ত করে, তো সে তো বন্দী ছিল, তাকে মুক্ত করে দেশের স্বাধীনতা রক্ষা করেছে। সেই জন্য 7ই নভেম্বরে কিন্তু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা দেওয়া হয়েছিল, এবং এই দিবসটা পালন করা হতো। এই দিবসে ছুটিও থাকতো, যেহেতু এরকম একটা স্বাধীনতা রক্ষার জন্য। কিন্তু এই আওয়ামী লীগ আসলেই এই দিবসটা পালন করতে দেয় না, এই দিবসটা ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। এই হলো এবার আমরা এই জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসে আমরা সরোয়ার্দী উদ্যানে একটা মিটিং করতে চেয়েছিলাম, সেখানে কিন্তু আমাদেরকে পারমিশন দেয় নাই।
অথচ 3 তারিখে তারা করেছে। 3 তারিখটা কি ছিল সেটা করেছে, হয়তো জেল হত্যার দিবস হিসেবে করেছে, ঠিক আছে, কিন্তু 3 তারিখে তাদের জন্য করেছে, তাহলে 7 তারিখে আমাদের দেওয়ার কথা ছিল। তার 3 দিন পরে আবার একটা মিটিং করেছে তারা, কিন্তু আমাদেরকে পারমিশন দেয়নি। সেদিন পত্রিকায় দেখলাম যে অন্য আরেকটি দল, ওই যে মান্নাদের কি দল, তারা পারমিশন চেয়েছে, তাদেরকেও দেয়নি। তাহলে কি এখন বাংলাদেশটা কি শুধুমাত্র আওয়ামী লীগের জন্য আপনারা স্বাধীন করেছেন? শুধুমাত্র কি আওয়ামী লীগ থাকবে আর বাংলাদেশ আর কেউ থাকবে না? তারা তো এই কথাই বলে। তাহলে বলে যে আর কোনো দল থাকবে না, শুধু আওয়ামী লীগ থাকবে বাংলাদেশে। তার মানে আমরা কেউ দেশে থাকতে পারবো না, এই অবস্থা তৈরি করতে যাচ্ছে তারা। কাজেই আমি বলতে চাই 7ই নভেম্বরের ছুটির ঘোষণা বাতিল করেছে, কিন্তু আমি এখন দাবি করব যে 25শে ফেব্রুয়ারি এত 57 জন অফিসার, তার সঙ্গে আরো সৈনিক টনিক মিলে তো আরো বেশি হবে, কত হবে টোটাল? 73 জন, 73। তো 73 জন লোক মারা গেছে। এই 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস হিসাবে ছুটি ঘোষণা করতে হবে, এটা আপনাদেরও দাবি করা উচিত। সেদিন ছুটি ঘোষণা করতে, বাংলাদেশে তো বহুত ছুটি হয়, জন্মদিন মৃত্যুদিন উপলক্ষে অনেক ছুটি ঘোষণা করা হয়। তো এতগুলো অফিসার যে মারা গেল মৃত্যুদিন হিসেবে ঘোষণা, এই দিনটি কেন হবে না? কাছে 25শে ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস হিসাবে সেদিন ঘোষণা করতে হবে, ছুটি ঘোষণা করতে হবে, এটা আমাদের দাবি। আমার মনে হয় এর সঙ্গে আপনারাও একমত, সবাই একমত। কাজেই হলো অবস্থা। তারা মুক্তিযোদ্ধাদের জন্য কি করেছে? কিছুই তো করেনি। জার্মান করেছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়টা কে করেছে? আমাদের সময় হয়েছে। ভাতা টাতা আমরা করেছি, আমরা শুরু করেছিলাম, আমরা থাকলে হয়তো আরো ভালো করতাম, এটাকে আরো মুক্তিযোদ্ধাদের ইনক্লুড করতাম, সেই করতাম, কিন্তু আমরা সেই সময়টা পেয়ে আসিনি, কিন্তু ভবিষ্যতে আমরা করব। চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। কি দুরবস্থা, এবং এটা 4 লেন হওয়ার কথা, আমাদের সময় কাজ শুরু হয়েছে, এখনো আপনারা দেখেন কি দুরবস্থায় পড়ে আছে, মানুষের কি ভোগান্তি, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এর জন্য, কোনো কাজ সত্যিকার হয় না। কুমিল্লা একটা পুরানো, আমরাও ছিলাম, কাজে একটা অন্যরকম ফিলিংস সেখানে। প্রথম আমাদের স্বাধীনতার পর প্রথম আমরা কুমিল্লায় করি, তো আমরাই যা কিছু কাজ করেছি। কুমিল্লায় কোনো এত ঐতিহ্যবাহী একটা শহর, কিন্তু কোনো ডেভেলপমেন্ট হয়নি সেখানে। রাস্তাঘাট থেকে আরম্ভ করে সবকিছু সেই রকমই আছে। মেডিকেল কলেজ আমি করেছিলাম, তারপরে সেখানে ইউনিভার্সিটি আমরা করেছি। ইউনিভার্সিটির দাবি সেই পাকিস্তান আমল থেকে ছিল, সেটা করেনি কেউ, আমরা করেছি, কিন্তু ইউনিভার্সিটি আমরা করেছি। আরো অনেক উন্নয়নমূলক কাজ আমরা করেছি, তারপরে কিন্তু হয়নি। কারণ কি? তারা বেছে বেছে, এমনকি যেখানে বিএনপির সাপোর্ট বেশি, জনগণের সমর্থন বেশি, সেই সব জায়গায় তারা উন্নয়ন করবে না, সেই সব জায়গায় করে না। বগুড়ায় একটা কিছুই করবে না, কারণ যেখানে বিএনপি, আরো বিভিন্ন ডিস্ট্রিক্ট, নর্থ বেঙ্গলও অবহেলিত, কেন নর্থ বেঙ্গলও আমাদের বেশি আছে। চিটগং সেখানে করবে না, চিটগং থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছে, চিটগং জিয়াউর রহমান, চিটগং জন্য অনেক কিছু, চিটগংয়ের মানুষের একটা ফিলিংস আছে, সেজন্য তারা করে না। এই হলো অবস্থা। আজকে কি অবস্থা আপনারা দেখছেন, যে এই যে বলে আমরা কেন আজকে দাবি করছি যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, কারণ যে এই সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। এবং নির্বাচনকে কিভাবে তারা কারসাজি, ইঞ্জিনিয়ারিং বা ম্যানিপুলেট বলেন কিভাবে করে, সেটা ইস্টিমাম পরিষ্কার করে বলে দিয়েছে, আপনারা দেখেছেন, এটা পত্রিকায় এসেছে। তারপরেও কি আপনারা মনে করেন যে তাদের অধীনে নির্বাচন করলে নির্বাচন সুষ্ঠু হবে? কোনোদিনও হবে না। সেজন্যই কিন্তু আমরা জনগণকে আহ্বান করেছিলাম এবং নিজেরা বলেছিলাম আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, এবং বাংলাদেশে 20 দলীয় জোট নয়, আর অন্য যারা আছে, কামাল হোসেন আছে, তারপর অন্য যারা আছে, চৌধুরী আছে, আছে, তারা কেউই কিন্তু অংশগ্রহণ করে নাই। শুধুমাত্র আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের যারা দোষর ছিল তারা 14 দল বলেন বোধহয়, ওখানে 4-5টা দলের বেশি নাই। দল কি আছে জানেন? জাতীয় পার্টি, এছাড়া এরাই অংশগ্রহণ করেছিল। ফলে নির্বাচন কি হয়েছে? কোনো নির্বাচনই হয়নি। সেখানে 95% লোক যায় নাই ভোট কেন্দ্রে।
এবং 5%ও বলা যাবে না। আমরা কতগুলো ছবি যে আপনারা দেখেছেন টেলিভিশনে, 5% লোকও ভোট দেবে না। কোনো জায়গায় 12 ভোট পড়েছে, কোনো জায়গায় 9 ভোট, কোনো জায়গায় 20 ভোট। 2 দিন লাগলো ইলেকশন কমিশনকে ঘোষণা দিতে যে কত পার্সেন্ট ভোট পড়েছে। 2 দিন পর তিনারা কোন রকম জোড়াতালি দিয়ে ওই এসটি ম্যাম খুব এক্সপার্ট এগুলিতে, তারা মিলেমিশে এগুলো সব ইয়ে করলো, সব আগের ভোট টোট দেখিয়ে তারা এগুলো ঠিক করলো যে 40% ভোট পড়েছে। সেজন্যই সারা বিশ্ব কিন্তু বলেছে যে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি এবং তারা স্বীকৃতি দেয়নি। কোনো দেশ এখানে অবজারভার পাঠায় নাই, আপনারা লক্ষ্য করেছেন। এই হলো অবস্থা। কাজে এই নির্বাচন নয়। এবং এখন যারা সরকার আছে এরা কোনো বৈধ সরকার নয়, এরা হলো অবৈধ সরকার। এরা হলো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। সেজন্যই এই সরকারকে জনগণ কোনোদিনও জনগণের সরকার বলে মনে করে না। এবং তারা যেসব আইন কানুন পাশ করছে সেই আইনগুলো কি বলে সংবিধান সম্মত বা বৈধ হবে না। এখন তিনারা যতই বলুক, কিন্তু ভবিষ্যতে এগুলো সমস্ত কার্যকর হবে, কোনো কার্যকরিতা এগুলো থাকবে না। যা করেছে সেগুলো সব বাতিল করা হবে। কাজেই আজকে বুঝতে পারছেন যে আওয়ামী লীগ শুধু আজকে লুটপাটে ব্যস্ত। আপনারা প্রতিনিয়ত দেখেন, আপনারা তো মুক্তিযুদ্ধ করেছেন দেশের স্বার্থে। এখন আওয়ামী লীগ খেলারা সব ছাত্রলীগ, যুবলীগ প্রত্যেকের হাতে দেখেন অস্ত্র, দেখছেন না? অস্ত্র নিয়ে তারা কিরকম ভাবে মারামারি করছে। বিশ্ববিদ্যালয়গুলি হয়ে গেছে অস্ত্রাগার, সেখানে খালি অস্ত্র। এবং আওয়ামী লীগ সেখানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে, লেখাপড়া নেই, লেখাপড়া হয় না। ছাত্রলীগ সেখানে শিক্ষকদের পর্যন্ত মারধর করছে, সেখানে শিক্ষা তারা শুরু করে দিয়েছে। সেখানে কোনো নিরপেক্ষতা নেই। সেখানে কোনো যে আওয়ামী লীগ বলবে যে হুজুর হুজুর করতে থাকবে, আওয়ামী লীগ বলবে বা অন্যের পদলেহন ওদের সবসময় ওদের নিয়ে থাকবে, তারাই প্রমোশন পাবে, তারাই চাকরিতে টিকে থাকতে পারবে। তাছাড়া সেখানেও চাকরিতে টিকে থাকা মুশকিল। আপনারা মুক্তিযোদ্ধারা আপনারা বলেন, এখানে আর্মি অফিসাররা আছে, আপনারা বলেন সাধারণ এই যে হলো বিডিআরে যে এত বড় একটা ঘটনা ঘটলো, এটা কি সত্যিকার সুষ্ঠু তদন্ত হয়েছে বা সত্যিকারের অপরাধীরা ধরা পড়েছে? পড়ে নাই। কেন? এই অপরাধী কারা ছিল সেটা তো একটু দেখার বিষয়। এই যে বিটিআরের ঘটনা, আওয়ামী লীগ ক্ষমতায় আসার 1 মাস পরেই এরকম এত বড় একটা ঘটনা হলো। তার মানে এটা আগের থেকেই প্লট করে ছিল এবং আওয়ামী লীগের সঙ্গে এদের যোগাযোগ ছিল, তারা সেটা স্বীকারও করেছে। তারা সেলিমের সঙ্গে কথা বলেছে, তারপরে আরেকটা কি বলেছে নানক, তারপরে ওই যে কি তাপসের সঙ্গে কথা বলেছে, তারা কথা টথা বলেছে, তাদের কথা অনুযায়ী কাজ হয়নি। নাহলে আপনারা জানেন এখন পর্যন্ত যেটা হচ্ছে প্যারেড হয়, প্যারেডের পরের দিন ডিনার হয়। সেই ডিনারে হাসিনা যেতে কেন অস্বীকার করলো? এরা প্রতিবার তো আমরা সবাই গেছি, নির্ভয়ে গিয়েছি, খেয়েছি, সবাইকে ডাকে, সব আর্মি অফিসারের ডাকে, সবাই যায়, সেখানে গিয়েছে। কিন্তু হাসিনা সেদিন এমন কি কাজ, 1 মাস মাত্র গভর্নমেন্ট বুঝে নিয়েছ, তো এত তো কাজ থাকতে পারে না এই অনুষ্ঠানে। তিনি সেদিন গেলেন না। সে ছিল সুধা সদনে, সুধা সদন থেকে অল্প কয়েকদিনের তার যাওয়ার কথা গণভবনে। অল্প কিছুদিনের জন্য কেন তাকে তিনি হেয়ার রোডে আসলো, বাড়ি কেন পরিবর্তন করলো, এগুলো কিছু বোঝে না নাকি? কেউ বাচ্চা ছেলে তো নয়, যারা একটু তারা বোঝে। সে বাড়ি পরিবর্তন করলো কিসের জন্য? এগুলো সবই তাকে দূরে সরিয়ে দেওয়া হলে গিয়ে থেকে সেফ ডিস্টেন্সে রাখা হলো। তারপরে এখানে সেদিন আমি জিজ্ঞেস করেছি রিটায়ার্ড আর্মি অফিসারদের কাছে যে এখানে মঈন তখনও আর্মি চিফ ছিল, সেনাপ্রধান যারা ওখানে পিলখানা ভিতরে ছিল এখানে আছে, জানেন যে দরবারের সময় কিন্তু সৈনিক বলেন বা অফিসার বলেন কারো কাছে কোনো ওয়েপেন থাকে না। সেজন্য তারা নিরস্ত্র ছিল, সবাই সব কিছু বুঝে শুনে করেছে। কাজে এই ষড়যন্ত্রটা অনেক বড়। কোথা থেকে সেটা আমি বলতে চাই না, বলবো না, কিন্তু সবাই বুঝতে পারে। এবং তাদের কাছে অস্ত্র ছিল না, সেজন্যই সেই সময়টাই বেছে নেওয়া হয়েছে। এবং তারপরেও কিন্তু যখনই এরকম টুকটাক ঘটনাই হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু বিডিআরের ডিজি যে ছিল শাকিব, সে ফোন করেছে মঈনকে,
বলেছে যে ইমিডিয়েটলি আর্মি পাঠাতে, যাতে তাদেরকে রেস্কিউ করার জন্য। কিন্তু সেই মঈন বলেছে আমি দেখছি, সব ইয়ে করে তারপর মঈন সে আর্মি না পাঠিয়ে সে যে তাকে হাসিনা ডেকে নিয়েছে, সে যে হাসিনার বাড়িতে বসে আছে। কিন্তু সে কেন সে সেনাবাহিনী পাঠালো না? সেখানে মঈন তার ইন্টারভিউতে বলেছে, আপনারা পড়েছেন মানব জমিনে এসছে, সেখানে সে বলেছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পায়নি বলে সে আর্মি পাঠাতে পারে নাই। কিন্তু মঈনের নিজের ক্ষমতা বলেই সে আর্মি পাঠাতে পারত, সেই ক্ষমতা তার আছে, কিন্তু সে করে নাই। সে তার নিজের ব্রাদার অফিসার, আপনারা বলেন যারা আছে এরা বলে ব্রাদার অফিসার, তো তার নিজের এই যে এত বড় সিনিয়র অফিসারদের এইভাবে মরতে দিল। 57 জন অফিসার মারা গেল। এর পিছনে কি রহস্য সেটা জানেন? বিদ্যুৎ হঠাৎ বন্ধ হয়ে গেল। তারপরে এই যে খুনিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো, এয়ারপোর্টে প্লেন ডিলে করে খুনিদের পালিয়ে যাওয়ার সুযোগ, মাইকিং করা হলো যে ওখান থেকে পাবলিকদের সরে যাওয়ার জন্য, অর্থাৎ তাদেরকে রাস্তা পরিষ্কার করে দেওয়া হলো, লাইট অফ করে রেখেছিল। এগুলো বুঝলেন? তাহলে আজকে বুঝতে হবে এই ঘটনার সঙ্গে মঈন জড়িত, এই ঘটনার সঙ্গে হাসিনা জড়িত, এবং এই ঘটনার সঙ্গে আরো অনেকেই জড়িত। কাজে আজকে আপনার মুক্তিযোদ্ধারা আপনারা অবশ্যই ডিমান্ড করবেন, বিচার হয়নি কিন্তু এই বিচার একদিন হবে, এই বিচার একদিন হবে। আপনারা দেখেছেন 7ই নভেম্বর, সেদিন এই মুক্তিযোদ্ধারা অনেকেই হয়তো ছিল যারা এখানে আছে। 7ই নভেম্বর, 3 নভেম্বরের কথা আপনারা ভুলে যাননি। সেই 3রা নভেম্বরে বাংলা শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের উপর নির্যাতন চলছে। এই হলো ছাত্রলীগ যুবলীগ। ছাত্রলীগ যুবলীগ আর কি লীগ সব কোনোটাই তাদের কন্ট্রোলে নেই। কারণ তারা মনে করে ছাত্রলীগ যুবলীগ বলে এমপি মন্ত্রীরা 1 নম্বর থেকে প্রধানমন্ত্রী থেকে সবই যদি লুটাপুটে তারা খেতে পারে, তো আমরা খেলে দোষ কি? টেন্ডারবাজি করলে, ঘুষ খেলে বা চান্দা নিলে দোষের কি আছে? দোষের কিছু নেই। এই হলো অবস্থা। সেই জন্যই তারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। তারপরে যে আজকে পুলিশ বাহিনীকেও তারা নষ্ট করেছে। এখানে একজন পুলিশের অফিসার যিনি কোরআন তেলাওয়াত করলেন, তিনি হয়তো রিটায়ার করেছেন, কিন্তু দেখলেন আজকে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে তারা। এটা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে আজকে মানুষ গুম, খুন, মুক্তিপণ আদায় এবং সেখানে সমানভাবে চাঁদা নেওয়া, এই দেশে পুলিশ কখনো ঘুষ খেলে সে দেশের পুলিশের চরিত্র ঠিক থাকবে না। পুলিশ প্রতিনিয়ত মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, টাকার বিনিময়ে কাউকে ধরছে, কাউকে খুন করছে। এই হলো অবস্থা। পুলিশ তো জনগণের সেবক হওয়ার কথা, বন্ধু হওয়ার কথা, কিন্তু সেখানে নয়। তাদের বেলায় যে পুলিশ বলে, ডিবি বলে, ডিবি নাকি এখন হয়ে গেছে কন্ট্রাক্ট কিলার। তারা টাকা নেয়, টাকার বিনিময়ে প্রত্যেকে বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। রাজধানীর গুলশানের নিজ রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা এখন সরাসরি আবারও চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। বাংলাদেশ দেখতে চাই। আপনারা দেখেছেন আজকে আওয়ামী লীগ সব এমন করছে যে সেখানে সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেছে, সমস্ত প্রতিষ্ঠানগুলি। আজকে দেখেন যে পাবলিক সার্ভিস কমিশন, যেটা দিয়ে রিক্রুটমেন্ট হয়, সেটা তো কোনো কার্যকারিতা নাই। এখন এইচটি ইমাম হলে তাদের মুরব্বী ইমাম, তার কথা মতো সবকে রিক্রুটমেন্ট দেওয়া হবে। কিছুদিন আগে বলে কতজন আবার পুলিশ নিয়োগ হলো, পুলিশ, এরা সমস্ত ছাত্রলীগের ক্যাডার সব। এখানে কিন্তু কোনো মানুষ চাকরি পাওয়ার সুযোগ নেই। পুরোপুরি ভাবে পাবলিক সার্ভিস কমিশন এখন নামমাত্র আছে, কিন্তু তাদের কাজ করতে পারে না নিরপেক্ষভাবে। তারপর আছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন নাম, কিন্তু আসলে এই কমিশন দুর্নীতি করে এবং আওয়ামী লীগ আলাদের সব দায় মুক্তি দেয়। দায় মুক্তি কমিশন, এটা তো খবরের কাগজে লিখেছে। তারা কোটি কোটি টাকা লুটপাট করছে,
আর দুর্নীতি দমন কমিশন তদন্ত করে বলে এরা সব নির্দোষ, এরা কোনো দুর্নীতি করে নাই। এখানে পদ্মা সেতু হলো না বাংলাদেশে, পদ্মা সেতুর জন্য তদন্ত হচ্ছে কানাডায়, কানাডায় এখনো তদন্ত চলছে, তারা চলছে। আর এখানে দুর্নীতি দমন কমিশন তদন্ত করে তিনারা রিপোর্ট দিয়ে দিলেন ইনারা দুর্নীতির সঙ্গে জড়িত নয়। এই হলো দুর্নীতি দমন কমিশনের কাজ। তারপরে রয়েছে আপনাদের যে কি বলে জুডিশিয়ারি, যদি আপনাদের বিচার বিভাগ, আইন আদালত, যেটা বিচার বিভাগ সম্পূর্ণ দলীয়করণ করেছে, সম্পূর্ণ দলীয়করণ করেছে। আজকে বিচারকদের, আজকে আওয়ামী লীগের লোকেরা ছাড়া কেউ বিচার পায় না, কোনো নিরপেক্ষ বিচার সেখানে হয় না। সেই সেখানে সব আছে, এই যে সাজানো ব্যারিস্টার বসে আছে, সেখানে গেলে আপনার কেসের যত মেরিট থাকেন না কেন আপনি পাবেন না। যদি আওয়ামী লীগ হয় তা সে যত অপরাধ করে থাকুক তিনি কিন্তু খালাস পেয়ে যাবেন, কিন্তু অন্য কোনো দল হলে বা সাধারণ মানুষ হলে তিনি অপরাধ না করলেও তাকে কোনো রকম ভাবে অপরাধী দেখিয়ে তাকে জেলখানায় যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে। এই হলো অবস্থা। এবং বিচার বিভাগেও আজকে দুর্নীতি, তিনারাও আজকে তাদের আত্মীয় স্বজনরা টাকার বিনিময়ে বিভিন্ন জনকে করছে। বিচার বিভাগের এই অবস্থা, দুরবস্থা করেছে। কাজে আজকে দেশের মানুষ যাবে কোথায়? দেশের মানুষের এত অবস্থা খারাপ হয়ে গেছে, কোনোটা জায়গায় কোথাও নেই। ইভেন সেনাবাহিনীতে পর্যন্ত চৌধুরী আহত হবার পর তাকে ওই হাসপাতালে নেওয়ার পরও কোনো চিকিৎসা দেওয়া হয়নি, পরে মারা যান তিনি। সাংবাদিক ও বিশ্লেষক জগরুল আহমেদ চৌধুরীকে দুদফা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়েছে। প্রথম জানাজা বনানী জামে মসজিদ এবং দ্বিতীয় জানাজা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন সাংবাদিক, রাজনীতিবিদ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের দাবি, এই মৃত্যুর দায় সরকারকেই নিতে হবে। সড়কে বেপরোয়া গাড়ি চালানোর সমালোচনা করে সাংবাদিকদের দাবি, সরকারের যেসব মন্ত্রী চালকদের পক্ষ নিয়ে কথা বলেছেন তাদের বিচারের মুখোমুখি করতে হবে। ফারুক হোসেনের রিপোর্ট। সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক জগলুল আহমেদের মৃত্যুতে সাংবাদিক সমাজের বড় ক্ষতি বলে দাবি করেন সাংবাদিক নেতারা। তার মতো পরিশ্রমী ও নিষ্ঠাবান সাংবাদিককে অকালে হারানোর জন্য সরকারি দায়ী, এমন দাবি তাদের। জনপরিবহনের ক্ষেত্রে কোনো শৃঙ্খলা আছে কিনা এটা বলা খুব মুশকিল। এটা কোল্ড ব্লাডেড মার্ডারের মতো চূড়ান্ত খামখেয়ালি জনক। বাস থেকে নামতে গিয়ে উঠতে গিয়ে আপনার কোনো যাত্রীর মৃত্যু, এটা কিন্তু বাংলাদেশে প্রথম না। এটার জন্য দায়ী যারা সরকারের ভিতর থেকে বলেছে যে গরু ছাগল চিনলেই মানে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। দুর্ঘটনা বলা হলেও আসলে ঠিক এটা দুর্ঘটনা বলতে আমি রাজি নই। সরকারের বা প্রভাবশালী লোকেরাই তো এই সমস্ত শ্রমিক ইউনিয়নগুলো চালান, তো এইভাবে চললে তো চলবে না। রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা জগলুল আহমেদের অকাল মৃত্যুতে শোকাহত। তাদের মতে সরকারি ব্যবস্থাপনা আর বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণ না করে বরং তাদের পক্ষে মন্ত্রী পর্যায়ে সাফাই গাওয়ার ফলে প্রতিদিন ঝরে পড়ছে জগলুল আহমেদের মতো অনেক প্রাণ। আমাদের এই দিগন্ত কিন্তু সাংঘাতিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হলাম। মুনাফার তাড়নায় একজন আরেকজনের গলায় যে ছুরি বসিয়ে দিচ্ছে, সুতরাং এই পরিবহন ক্ষেত্রে তারই প্রকাশ আমরা দেখতে পাই। ঢাকা শহর এখন একটা মৃত্যু কূপের মতো অবস্থা হয়ে গেছে। আমাদের ট্রাফিকের ক্ষেত্রে, আমরা যানবাহন চলাচলের ক্ষেত্রে কোনো রকমেরই কোনো নিয়ন্ত্রণ নেই। যে মোটরযান তার জীবনকে কেড়ে নিয়েছে, অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। 29 নভেম্বর রাতে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক জগলুল আহমেদের জানাজা শেষে এমন মন্তব্য করেন তারা। প্রথম জানাজা বনানী জামে মসজিদে অনুষ্ঠিত হলেও দ্বিতীয় জানাজা হয় জাতীয় প্রেস ক্লাব চত্বরে। আর এই জানাজায় অংশ নেয় সমাজের বিভিন্ন স্তরের মানুষ। পরে মরদেহ নেওয়া হয় আজিমপুর কবরস্থানে, সেখানেই সমাহিত করা হয় প্রবীণ এই সাংবাদিককে। ফারুক হোসেন, 21 টেলিভিশন, ঢাকা। নিবন্ধন ছাড়া কোনো এনজিও কার্যক্রম চালাতে পারবে না, সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানান মন্ত্রী পরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। সে সময় তিনি আরো বলেন, বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবী কার্যক্রম রেগুলেশন আইন 2014 চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন থেকে প্রতিটি এনজিও 10 বছরের জন্য অনুমোদন পাবে জানিয়ে মন্ত্রী পরিষদ সচিব বলেন, এই আইনের ফলে এনজিওতে জঙ্গি অর্থায়ন বন্ধ এবং বৈদেশিক অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা যাবে। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারকদের পেনশন ও সুযোগ সুবিধা সংক্রান্ত আইন সংশোধনের খসড়ার অনুমোদনও দেয় মন্ত্রিসভা। একই সঙ্গে চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী ও প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
আইন সংশোধনী কিন্তু বিদেশ থেকে যে অর্থ আসে প্রথমে একটা মাদার অ্যাকাউন্ট রাখবে একটা তফসিলি ব্যাংকে, সেখান থেকে হয়তো প্রজেক্ট ওয়াইজ বা বিভিন্ন স্থানীয় পর্যায়ে অন্য অ্যাকাউন্ট হতে পারে, কিন্তু একটা মাদার অ্যাকাউন্ট থাকবে যাতে বোঝা যায় যে তারা কি পরিমাণ অর্থ সহায়তা হিসেবে পেয়েছেন বিদেশ থেকে। জঙ্গিবাদ বা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে অর্থায়ন বা পৃষ্ঠপোষকতা, নারী ও শিশু পাচার, মাদক অস্ত্র পাচার, এই ধরনের যদি কোনো ক্রিমিনাল অফেন্সের সঙ্গে যুক্ত হয় তাহলে সেই জন্য ওই সংশ্লিষ্ট আইনে তাদের বিচার হবে। ভারতের বর্ধমান বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নূর হোসেন ওরফে রফিকুল ইসলাম, ইয়াসির আরাফাত এবং ওমর করিম নামে 3 রোহিঙ্গাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এই রোহিঙ্গারা জঙ্গি সংগঠন জেএমবির হয়ে কাজ করছে বলেও জানানো হয়। রোববার রাতে জেএমবির সঙ্গে জড়িত এই 3 রোহিঙ্গাকে রাজধানীর লালবাগ এলাকার এতিমখানা মোড়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে সোমবার তাদের হাজির করা হয় ডিএমপির মিডিয়া সেন্টারে। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপকমিশনার কৃষ্ণপদ রায় জানান, বর্ধমানের বিস্ফোরণের সঙ্গে রোহিঙ্গা নাগরিক খালেদ মোহাম্মদ ওরফে আব্দুল নূরের সম্পৃক্ততার বিষয়ে বাংলাদেশকে জানিয়েছে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। তাদের দেওয়া তথ্য মতেই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা এখন সরাসরি আপনারা দেখছেন 21শে টেলিভিশন। অবকাঠামো ও ট্রাফিক পুলিশের প্রশ্নবিদ্ধ কার্যক্রমের মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মানুষ সঠিক বার্তা পায়নি বলছেন বিশেষজ্ঞরা। নিবন্ধন ছাড়া কোনো এনজিও কার্যক্রম চালাতে পারবে না, মন্ত্রিসভায় সিদ্ধান্ত। জেএমবি সম্পৃক্ততায় 3 রোহিঙ্গা গ্রেফতার। আসসালামু আলাইকুম, রাহনুমা রাহি আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21শে সংবাদে। শতভাগ সাফল্য আর ব্যক্তিগত রেকর্ডের ছড়াছড়ির সিরিজে জিম্বাবুয়েকে বাংলা ওয়াশ করল টাইগাররা। ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে অভিষেক ওয়ানডেতেই হ্যাট্রিক করলেন বাংলাদেশের তাইজুল ইসলাম। এর আগে 3 ম্যাচ টেস্ট সিরিজেও সফরকারীদের বাংলা ওয়াশ করে মুশফিক বাহিনী। সড়ক পারাপারে পথচারীদের সচেতন করতে শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত চলে সপ্তাহব্যাপী কার্যক্রম, কিন্তু যথাযথ অবকাঠামো না থাকা ও খোদ ট্রাফিক পুলিশের কার্যক্রম নিয়ে উঠেছে প্রশ্ন। প্রস্তুতি ছাড়াই এ ধরনের কার্যক্রম সঠিক বার্তা দিতে পারে না বলেই মনে করেন গণপরিবহন ও নগর পরিকল্পনাবিদরা। মোহাম্মদ নুরনবী ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। আমরা জানি না যে জিনিসটা আমরা বলবেন না, জানেন না, সত্যি জানি না। দুদিন আগেও রাস্তা পারাপারে রাজধানীর সোনারগাঁ ক্রসিংয়ে জেল জরিমানা ভোগ করতে হলেও এখন তা নেই, কারণ বোধোদয় হওয়ার পর এসেছে জেব্রা ক্রসিং এর ব্যবহার। তাহলে যারা এরই মধ্যে সাজা ভোগ করেছেন তাদের কি হবে? আর এই যে 25 তারিখ 24 তারিখ আমাদের কাছ থেকে জরিমানা নিছে, আমাদের রাস্তায় আটকাই দিছে, এপার থেকে ওপারে যাইতে দিত না, আজকে তো আবার যাচ্ছে। কোনো জানা নাই, শোনা নাই, অনেকেই জানেই না, ধরতেছে, জেল দিতেছে, এগুলা কি? তো আমি যতই ট্রাফিক আইন বানাই না কেন কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না আমি সুবিধা দিতে পারবো। আর ফুট ওভারব্রিজ ব্যবহার নিয়েও পথচারীদের আছে মিশ্র প্রতিক্রিয়া। অনেক অসুবিধা, কারণ এটা বন্ধ থাকার কারণে। শুধু বন্ধ করে না, এটা মার্কেট জমানোর জন্য এই ব্রিজটা বন্ধ করা হয়েছে। ওইটাও রিস্ক, এটাও বন্ধ করে রাখছে, আর পাওয়ার লগে লগে পুলিশ আবার ধরে লেগে গেছে। ওভারব্রিজ বাড়ানো দরকার, কারণ এখানে একটা ওভারব্রিজ আমাদের নষ্ট। কিন্তু নাগরিকদের সচেতনতা বাড়ানোর নামে আসলে কি হচ্ছে? 30শে নভেম্বর বেলা 11টার দৃশ্য এটি। ফার্মগেট পুলিশ বক্সের সামনে ভ্রাম্যমাণ আদালতের বৈধ কার্যক্রম চলছে, অথচ রাস্তার ঠিক উল্টো পাশে কর্তব্যরত পুলিশ একই বৈধ কাজ করছেন। কি নিলেন একটু বলবেন? জি ভাই, কি নিলেন? না কিছুই না হয়নি, কিছুই বলা হয়নি। 21-এর ক্যামেরার উপস্থিতি টের পেয়ে কর্তব্যরত এই পুলিশ কর্মকর্তা পালিয়ে গেলেও বাস ড্রাইভার জানালেন অসহায়ত্বের কথা। ভাইজান আপনার কাছে মাপ চাই, আমরা রোডের গাড়ি চালায় খাই, আমগুলো এসব ডিস্টার্ব করেন না। যারা দায়িত্বে তারাও কম বিশৃঙ্খলা তৈরি করেন না। ট্রাফিক পুলিশের মান উন্নয়নের কথা বললেন খোদ ম্যাজিস্ট্রেট। কর্তৃপক্ষকে আবার জানাবো, তাতে করে তাদেরকে আরো প্রশিক্ষণের ব্যবস্থা করে। জেব্রা ক্রসটি হওয়া উচিত ছিল সবার আগে, সেই জেব্রা ক্রস না করে রাস্তা পার হওয়ার জন্য বাই ফোর্স ফুট ওভার ব্রিজে বাধ্যতামূলক করা হলো। এমনকি ফুট ওভার ব্রিজগুলোর ডিজাইন, অবস্থান ও পর্যাপ্ততা নিয়েও প্রশ্ন আছে অনেকের। পৃথিবীর কোথাও এই রোড ক্রসিং যেখানে থাকে সেখানে ফুট ওভার ব্রিজ ব্যবহার করার জন্য কাউকে ফোর্স করা হয় না, এবং 99% জায়গায় রোড ক্রসিং এর ওখানে ফুট ওভার ব্রিজও থাকে না। পথচারীদের জন্য যে রকম নিরাপত্তা ব্যবস্থা
সড়কের মধ্যে থাকার কথা, ডিজাইনিং এর মধ্যে থাকার কথা, সেটা নেই। সঠিক জায়গায় নেই, অথবা যেভাবে করা আছে সেটা সবার ইউজের মতো কিনা এখানে নাই বা আমরা করতে পারিনি, সেটা আমাদের জাতিগত লিমিটেশন। বল প্রয়োগ করে সচেতনতা তৈরি করার এই পদ্ধতি সরকারের পরিকল্পনা ব্যর্থতার দায় জনগণের উপর চাপানো হচ্ছে বলে মত গণপরিবহন ও নগর পরিকল্পনাবিদদের। যখন পারছে না সরকার এবং সেই জায়গার মধ্যে অপরিকল্পনা থেকেই যাচ্ছে, তখনই জোর দিচ্ছে কিন্তু ওই যে এনফোর্সমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেসের উপরে। ইঞ্জিনিয়ারিং এর ফল্ট কখনো অ্যাওয়ারনেস দিয়ে এটাকে পূরণ করা যাবে না, এনফোর্সমেন্ট দিয়ে কখনো কিন্তু তাকে শাসন করা যাবে না। রাষ্ট্র যে কাজগুলো করছে এখন, বা মোবাইল কোর্ট বসে যেটা করছে, জনগণের বিভ্রান্তি করা হচ্ছে এবং জনগণকে অশান্তি সৃষ্টি করছে, এটা অবশ্যই নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। খ্যাতিমান সাংবাদিক জগরুল আহমেদ চৌধুরীর চিকিৎসায় অবহেলার কারণে পান্থপথের মোহনা হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে এই হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল হাসপাতালটি পরিদর্শন শেষে সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। শনিবার রাতে রাজধানী কারওয়ান বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় জগরুল